मैंने ये जाना था, कब मैंने ये माना था, तुम इतना बदल जाओगे, तुम फिर इतना मुझे चाहोगे, तुम फिर इतना मुझे प्यार करोगे, तुम फिर इतना नफरत करोगे, मेरे महबूब मेरे करम, शुक्रिया मेहरबानी करम। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগ। আর মৌমিতা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। গতকাল ছিল কৌশিকী অমাবস্যা। যাই হোক, আমি তো আগের দিনই ভিডিও বানাই, তোমরা সবাই জানো যে মঙ্গলবারে ভিডিওটা সোমবারে বানাই, তাই আজকে কৌশিকী অমাবস্যা। তো মঙ্গলবার 6টা কত পর্যন্ত থাকবে, সকাল 6টা কত পর্যন্ত। তো যাই হোক, আজকে সারাটা দিন কোনো প্ল্যান ছাড়া এই ফার্স্ট টাইম কৌশিকী অমাবস্যায় পুরোটা দিন একেবারে নিরামিষ ভাবে পালন করলাম। বেশ ভালো লাগলো, ভিতর থেকে অন্তরাত্মা থেকে ভীষণ শান্তি হয়ে গেল। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে গতকাল কয়েকটা বিষয় নিয়ে সেইভাবে বিস্তারিত আলোচনা করা হয়নি, তো আজকে সেই আলোচনা করব। সেটা হচ্ছে টুকলি গতকাল, মানে গতকাল না, গত রবিবার, হ্যাঁ রবিবার দিন বলছিল যে অনেকে বলছে যে দিদি তুমি দিদি নাম্বার 1-এ যাও। টুকলি বলছে হ্যাঁ দিদি নাম্বার 1-এ গেলে নাকি আমি ওকে দেখে জ্বলে পুড়ে একদম ছারখার হয়ে যাব। আচ্ছা, দিদি নাম্বার 1-এ আগে যেয়ে দেখুক, তারপরে ছাই ভাষ্য হয়ে যায় না কি হয়ে যায় সেইটা হচ্ছে পরের কথা। দেখো, দিদি নাম্বার 1-এ যার যদি সুযোগ থাকতো ও কি যেত না? ও কি বসে থাকতো? আর দ্বিতীয় কথা হচ্ছে, এইটা আমি কখনোই বলবো না যে ও দিদি নাম্বার 1-এ কখনোই যেতে পারবে না। আচ্ছা, দিদি নাম্বার 1-এ গিয়ে তারা বলে যে তোমার জীবনের স্ট্রাগলের গল্প করো, তোমার জীবনীটা তুলে ধরো, এরকম তারা বলবে। অন ক্যামেরায় টুকলি গিয়ে বলবে যে আমি গড়িয়ার পচা খালপাড়ের ধারে আমার বেড়ে ওঠা, আমার বাবা ছিল মিস্ত্রি, আমার বাবা ছিল ইলেকট্রিক মিস্ত্রি, তা আবার নিজের দোকান ছিল না, পরের দোকানে কাজ করতো। আমরা বিনিময়ের প্রথার মাধ্যমে আমার ঠাকুরদাদা এদেশে এসছে। আমি ছোটোবেলায় অনেক কষ্ট করেছি, রুটি হাতে করে খেতে খেতে বড় হয়েছি। একবার দুর্গাপুজোর আগে জানেন আমার সাথে কি হয়েছিল? সেই সময় আমি গত বছরের পুজোর একটা জামা পরে আমি স্কুলে যাব ভেবেছিলাম, কিন্তু বেড়ার বাড়ি ছিল, বেড়া ফাঁক করে এসে আমার সাথে কেষ্টলীলা করে সেই জামা নিয়ে পালিয়েছে। না ভুল করছেন, বাড়িতে জানাজানি হয়েছিল, সেই সময় জামা নিয়ে পালিয়েছে। হাতের সামনে একটা টেপ জামা ছিল, সেই টেপ জামাটা আমি পরিধান করে পুরো গল্পের গরুকে গাছে নয় আকাশে তুলে আমি বলেছি যে বাড়িতে চোর এসছে। জানেন কত দুঃখ, সেই আমার আশার জামাটা পরে আমি স্কুলে যেতে পারিনি। আমার ছোটোবেলা থেকে আক্ষেপ, তারপর থেকেই আমার মধ্যে প্রেম রোগ কাজ করে, প্রেম রোগ। তারপর থেকেই আমি শুধু ভাবি প্রেম করব। আমাকে ছোটোবেলা থেকেই আমার বাড়ির লোক অনেক আটকাতে থাকে যে প্রেম করবে না। আর যেই জিনিসটা আমাকে আটকায় আমি সেই জিনিসটার ভেতরে এত বেশি করে ঢুকি যে আমি ছোট বয়সে বিয়ে করিনি। তারপরে কিন্তু আমার জীবন এখানে থেমে থাকেনি, আর মাঝে মাঝে হাত তালিয়ে দিতে হবে এরকম করে। আচ্ছা, আমার জীবন ওখানে থেমে থাকেনি। আমি তারপরে পালিয়ে গিয়েছিলাম। তারপরে আমার 2টো সন্তান জন্ম দেওয়ার পরে আমি কখনো গ্যারেজ ঘরে, কখনো এর বাড়িতে, কখনো তার বাড়িতে আমি ঠাঁই নিয়েছিলাম। তারপরে আমার জীবনে আসে সেই স্ট্রাগল মোমেন্ট। জানেন, আমার নিজের পিসি আমার স্বামীর সাথে সেই অন্তরঙ্গ মুহূর্ত আমি দেখিনি। অন্তরঙ্গ মুহূর্ত 5 থেকে এরকম বলতে হবে। তারপর তুমি এত কষ্ট করেছো? হ্যাঁ, এমনকি আমার ছেলেকেও কেড়ে নেওয়া হয়। আমি সেই সময় কত পড়াতাম জানেন, স্কুল পড়ানো, বাচ্চা সামলানো,
তারপর আমার জীবনে ঘোরে নতুন মোড়। ফেসবুক থেকে টিংটং করে আমার কাছে ফোন আসে। আমি তারপর একটা 1.5 ফুটিয়ার প্রেমে মত্ত হয়ে যাই। আমি গড়িয়া থেকে, কলকাতা থেকে, পানাপুকুরের পাশ থেকে, পানা খালের পাশ থেকে আমি চলে আসি, মানে ভাগরের গন্ধ বেরোতো জানেন তো, ওইখান থেকে আমি চলে আসি 3 তলার মানে কোয়ার্টার, মানে টিনের ঘর ছিল কিন্তু অট্টালিকার মতন আমি বাড়িতে চলে আসি। না, কোয়ার্টার। কিন্তু আমি বিয়ে করিনি, লিভিং রিলেশনে ছিলাম, লিভিং রিলেশনে এখনও আছি। হ্যাঁ, এখনও পর্যন্ত যেহেতু সন্তান ছেড়ে আমি চলে এসেছি, তাই বামুনকেই আমি এখনও আমার সন্তান রূপে পালন করি। দিদি জানেন, এখনও পর্যন্ত আমি হোম সার্ভিস চালাতাম, সেটাও চলেনি। লোকের বাড়ি বাড়ি গিয়ে আমি সার্ভিস দিয়ে আসি। হ্যাঁ দিদি, এটাই আমার স্ট্রাগলের গল্প। আপনি তো দিদি নাম্বার 1, আপনিই তো দিদি নাম্বার 1। ব্যাস, এই গল্প যদি দিদি নাম্বারে 1-এ গিয়ে করে, আমি জানি নিঘাত এই গল্প ভাইরাল হবে। কেটে শোনালে হবে না, পুরোটা শোনাতে হবে। তো যাই হোক, দিদি নাম্বার 1-এর গল্প। তারপরে টুকলিকে তো কেউ একজন বলেছে দিদি নাম্বার, এবার দিদি নাম্বারে গিয়ে কী গল্প করবে সেটা তো আমি বলেই দিলাম। তারপরে টুকলি বলছে দিদি নাম্বারটা বাদ দাও, আমার অফিস দুবাইতে চলে গেছে, মানে এতদিন কলকাতায় ছিল, এখন আবার দুবাইতে, তাতেই নাকি আমি জ্বলবো। বলি হ্যাঁ রে, তোর অফিস দুবাইতে গেছে, তুই কি গেছিস? ও বাবা, আজকাল হ্যাঁ জানি দুবাইতে না, ওই সব জায়গায় না কি বলতো, কাজের লোকের খুব অভাব। হ্যাঁ, তো এই দেশ থেকে ওই দেশে যায়, কিন্তু ওই দেশে যেই সব মহিলারা যায় কাজ করতে, 6 মাসের কন্ট্রাক্ট নিয়ে যায়, কম করে 6 মাসের কন্ট্রাক্ট নিয়ে যায়, বুঝলি? হ্যাঁ, তো তোকে টাকা দিয়ে ফ্লাইটে করে নিয়ে যাবে কাজ করার জন্য। 6 মাস আগে কিন্তু বাড়ি ফিরতে পারবি না, বুঝলি? আর ওখানে গিয়ে অনেক কাজ করাবে। তুই যদি কাজ করতে পারিস তো দুবাইতে যাবি, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? তুই যদি ঘুরতে যাস বামনের সাথে, তাহলে বুঝবো যে আমি হিংসায় জ্বলবো যে তুমি দুবাইতে যেতে পারবো না বলবো না, মানে পারছি না, তোকে দেখে তাই জ্বলবো, বুঝলি? দুবাই। তারপরে যে কথাটা বলছে অফিসে এত ফটো তুলেছে, সেই ফটো দেখেই নাকি আমি জ্বলে পুড়ে খাক হয়ে যাব, সেইটা নাকি দেখায় না। তাই বলি হ্যাঁ রে, অফিসের একদম মানে রুম ট্যুরটা তো দিতে পারলি না, বুঝলি? তোর ওই কালকুঠরির ট্যুর দিতে গিয়েই তোর যা লেজে গোবরে অবস্থা হয়েছিল, তুই ভাব, কত তোকে পুশ আপ করে, কত ঠেলে গুতিয়ে ওইটার রুম ট্যুর করেছি। তুই তো 2টো রুম বলে চালিয়ে দিয়েছিলি। তারপরে তো সব দর্শকরা তোকে কি চিটিংবাজ বলেছে। যাই হোক, তোর অফিসের রুম ট্যুরটা দেখাস তো, পুরো বিল্ডিংটার ট্যুরটা দেখাবি, বুঝলি? হ্যাঁ, কি অফিস, কি কোম্পানি, সমস্তটা দেখাবি। তারপরে না হিংসার কথা আসছে। বলছি ফটোতে এডিট করাও পাওয়া যায়, আর ফটো তোলাটা এমন কোনো ব্যাপার না, বুঝলি? তো ফটো দেখে আমি কিচ্ছুটি জ্বলবো না, তুই আগে অফিসটা পুরো ঘুরিয়ে দেখাস তো একদিন, তাহলে নয় ভাববো যে তুই কত বড় হাফিসের মানে হাফিসগিরি করতে যাস। হাফিসের আবার হাবিলদারগিরি কি করে হবে? তারপরে হচ্ছে তুই কি করলি, সানডে 14 দিন বাদে তুই ছুটি পেয়েছিস, মানে 14 দিন বাদে রান্নার থেকে অবসর পেয়েছিস। হ্যাঁ, কাজের বাড়ি থেকে আর কি অবসর পেয়েছিস, তাই তুই ক্যামেরাটাকে এরকম করে দেখালি, তোর খাট আছে, খাটের মধ্যে বিস্তর জামা কাপড়, কারণ খাটে তার শুস না, খাটে তো এখন শোয়ার গল্প নেই, শোয়ার গল্প তো এখন নিচে এসে দাঁড়িয়েছে। তো সেটাই, সকালবেলায় উঠে বাগান দেখাচ্ছে, আর বলছি বাগানে কটা লঙ্কা, মানে ওর সবসময় নজর দিদির গাছে কটা ফলাদি মানে হলো, সেইটাকে কখন ফাঁকতালে টুকুস করে মানে ঘরে তুলে আনতে পারবে, এইটাই হচ্ছে বিষয়। তো তারপরে বলছে
কি বলছে, হ্যাঁ পরোটা আনলো বামন, কারণ আজকে সব কেনা। বামন পেটাই পরোটা আনলো, তো পেটাই পরোটা দেখাতে দেখাতে বলছি এইটা 2 দিনের কন্টেন্ট। বলি হ্যাঁ রে, আমার কাছে ওই পরোটা না দেখালেও প্রচুর কন্টেন্ট আছে, প্রচুর। পেটাই পরোটা 2টো এনেছিস, হ্যাঁ এটা আবার কী করে কন্টেন্ট হতে পারে? যাই হোক, তোর তো বাইরের খাওয়া দাওয়া বারণ, তাও তো তুই খাস। যাই হোক, সেটা তোর পেট, তোর ব্যাপার, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। তারপরে আসে কি বানিয়েছিস, কি 1 পট, দাঁড়াও, 1 পট মিল, কি 1 পট মিলই তো বললি, হ্যাঁ, বা তেহারি। তেহারির যদি ওই অবস্থা হয়, মানুষ ডায়রিয়া হবে, ওই তেহারি খেলে ডায়রিয়া হবে, হসপিটালে ভর্তি হবে, হাতে স্যালাইন চলবে। শুধু আমি ভাবি বামুনটার কথা, যেই বামুনের মা কিনা এত ভালো ভোগের রান্না করে, এত সুস্বাদু রান্না তার, সেই রান্না ফেলে কিনা টুকলির এই 1 পট মিল খেয়ে বামুন যে ফ্ল্যাট হয়ে যায়নি, বামুনই না হসপিটালে অ্যাডমিট হয়ে যায়নি, এইটাই হচ্ছে ভাগ্য ভালো। ওরে বাবা, 1 পট মিল বানালো কি করে দর্শকরা? প্রথমে তেলের মধ্যে ওই সব থেতা মেতা দিয়ে, আলু দিয়ে, চিকেন দিয়ে ওই সব কষানোর কোনো সিনারি নেই। কাঁচা কাঁচা পেঁয়াজ টমেটো দিয়ে কোনো রকম কষলো কি কষলো না, তারপরে ঘরের চালমাল দিয়ে বানাতে শুরু করে দিল। ওটা দেরাদুন রাইস, তারপরে বাসমতি রাইস কিংবা গোবিন্দভোগ চাল দিয়ে অ্যাকচুয়ালি বানায় জিনিসটা, কিন্তু অন্য চাল দিয়েও চলে। তুই কি বললি, যেহেতু ওই চালগুলো অ্যাভেলেবেল নেই তাই আনানো গেল না কেন? বামুন তো গেছিলো বাজারে, চিকেন পরোটা ওই টাকা দিয়ে নেয় আনতিস, মানে ওখান থেকে টাকা, মানে গেছিলো তেমন তো নয় যে যায়নি। তো বলি তোরা এত বিস্কুট খাস, এত ঢালিস, এত বিস্কুট খাস, এই তো দেখি বিস্কুট ঢালিস আর 2জন মানুষ তো দুবেলা করে চা খাস। মানলাম 4টে 8টা বিস্কুট লাগে, তার জন্য অত বিস্কুট শেষ হয়ে যায়। তো যাই হোক, খেতে পারিস, সেটা তো ঠিকই আছে, যেটা বলছিলাম আর কি। তো তুই আবার কি বলছিলি, রন্ধন একটা আর্ট, একটা শিল্প। তুই নিজেকে বড় শেফ মনে করছিস 5 স্টার হোটেলে, তুই মনে করছিস আমি বড় শেফ, আমার থেকে এই বড় শেফ না দুনিয়ায় কেউ আছে, না কেউ থাকবে, না কেউ ছিল। বুঝি আমি সব বুঝি। তারপরে ওই যে গেলনের রান্নাটা করলি, করে বামুনকে বলছিলি যে দাঁড়াও তোমার পছন্দেরটা বেছে দেবো, মানে দর্শকদের বোঝানোর চেষ্টা করছিলি, দেখো বামুনকে আমি কত ভালোবাসি দেখো। তখন বামুন আবার, ও বেচারি তো অত তোর মতন ছলছাতুরি করতে জানে না, তাই বামুন আবার সত্যি কথাটাই বলে দিল, একই তো সব চিকেন আছে। তখন তুই আবার কথাটা ঘুরিয়ে বললি, না তোমার পছন্দের পিসটা আছে না, তোমার পছন্দের পিসটা। বামুন বলছে সবই তো একরকম কাটিয়ে আনলাম মার্কেট থেকে। তখন টুকলি আবার বলছে উইংস, তোমার পছন্দের সেই উইংসটা আছে না, তো সেইটা আর কি। তো ওইটা তো দিল, দেওয়ার পরে ইটিং শো করেছে, সেইটা আবার জ্বালান দিয়ে দিল যাতে তোমরা ইটিং শোর চ্যানেলটা গিয়ে দেখো, কমেন্টস করো। বলছে তোমরা দেখবে, খুব ভালো হয়েছে, খুব ভালো। তারপর তো লাইভে এসে ওই বিভৎস গিরিটা করেছে, করার পরে লাইভে ফোন নাম্বার বলে দিচ্ছে। এইটাই হচ্ছে আমার আজকের বিষয়বস্তু। বলি হ্যাঁ রে, ওই লাইভ করতে করতে বারবার করে নাম্বার স্ক্রিনে দিস কেন? অনেকে তো তোর সাথে হোয়াটসঅ্যাপে ফোনে যোগাযোগ করে, হ্যাঁ, তো দর্শকরা কাছের বন্ধু হয়ে যায়, তারপর তুই ফোন নাম্বারটা কেন দিস সেটাই তো বুঝি না। ও সামনে পুজো বলে বারবার করে ফোন নাম্বারটা দিয়ে দিস, কারণ তুই ব্যবসার তো কোনো ইনকোয়ারির কোনো ব্যাপার নেই। কয়েকদিন ওই নাইটির নাম করে ফোন নাম্বার দিচ্ছিলি ছলছাতুরি করার জন্য, সেই নাইটির বিজনেস তার চালাতে পারলি না। তারপরে দেখছি খালি ফোন নাম্বার দিচ্ছে, লাইভে না হলেও আমি দেখলাম 3 থেকে 4 বার ফোন নাম্বারটা দিয়ে দিলি। ইচ্ছাকৃত ওই ফোন নাম্বারটা দিস যাতে আরও ছিপে বড়শিতে মাছ আটে, আর তুই ছপাত করে মাছটাকে তুলবি, বড়শিতে গাঁদবি, আর সামনে পুজো মুরগি বানাবি। আবার কি, তুই তো ওইটাই বানাস নাকি? তো
সেই ফোন নাম্বারে নাকি একজন ফোন করেছে। এইটা শোনালো কেন, যে লাইভে ফোন নাম্বারটা আছে, তোমরা যদি আরও কেউ কথা বলতে চাও বলতে পারো। সে নাকি কবে থেকে, কতদিনের থেকে ইচ্ছা বলে আমাকে অনেক দর্শকরা বলে, বিশেষ করে পুরুষ দর্শকরা, হ্যাঁ, লাইভে এসে বলে ফোন নাম্বার দেবে। আমি কখনো দিই না। কিসের জন্য দেবো ফোন নাম্বার? কে কাজ নেই পার্সোনাল নাম্বার দিতে যাবো? হ্যাঁ, ঠিক আছে। এইবার আমি যদি চাই আমিও দিতে পারি, কিন্তু আমি দেবো না, ঠিক আছে। আর আমার তো এইসব গিফট টিফট নেওয়ার ব্যাপার না। আমি লাইভে আসি, এনজয় করি, দর্শকদের সাথে ফান করি, ব্যাস, দ্যাটস ইট। কিন্তু তুই তো লাইভে আসিস, ফোন নাম্বার দিস যাতে কামাই হয়, ওইটা আর কি টোপ ফেললি। যদি আবার কেউ ফোন করে, আবার কেউ যদি মুরগি হয়, একদম মালামাল, পুজোতে একদম বাম্পার হবে। বলছি বাম্পার হচ্ছে না বল, ওই জন্য এখন লাইভে এসে ফোন নাম্বার দিলি। যত পুজো আর্লি আসবে দর্শকরা, মাত্র আর 1 মাস বাকি, তত বেশি করে ফোন নাম্বার দেবে। তারপরে বলবি হ্যাঁ আমার সাথে এই যোগাযোগ করেছে, ও যোগাযোগ করেছে। এখন থেকেই তো সেই যেহেতু অক্টোবরে পুজোতে যদি মানে ভিক্ষার ঝোলিটা, সেটা তো আর পূর্ণ করতে পারবে না। দুর্গাপুজোর সময় গেলে ভালো হতো। দাদা বৌদিতে এবার বলে দিয়েছে যে মেয়ের বিয়ে আর দুর্গাপুজোতে এসো না, আমরা ব্যস্ত আছি, একেবারে মেয়ের বিয়ের সময় এসো, তখন তো লম্বা ছুটি নিয়ে যাবে, আর তখন গিয়ে ওই ভিক্ষার ঝুলি পূর্ণ করবে। সেই কথা এখন থেকেই বলছি, এ দেখা করবে, ও দেখা করবে, এ জিনিস দেবে, ও জিনিস দেবে। এখন থেকেই ও দিন গোনা শুরু করেছে দর্শক বন্ধুরা, কবে নভেম্বর আসবে আর কবে ঝুলি ভর্তি করবে। মানে এই তোর ছ্যাঁচড়ামি স্বভাব, আর কি বলবো, এত ছ্যাঁচড়া কি বলবো। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।